বাংলাদেশে ক্রিকেটে আপস অ্যান্ড ডাউনস থাকবে আছে এবং সবসময় ছিল, কখনো জিতেছে বাংলাদেশ তো হেরেই গেছে, এই আফসোসের তো শেষ থাকে না। জিততে জিততে হেরে যাওয়া তো বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু এই সব কিছুর সাথে আরেকটা বিষয় সবসময় একটা মিল থাকে, বাংলাদেশের ক্রিকেটের সবসময় একজনকে খলনায়ক বা ভিলেন বানিয়ে রাখা হয়। কখনো সেটা হাথুরু সিং, কখনো সেটা মিনহাজুল আবেদিন নান্নু, কখনো আবারও সেই হাথুরু সিং কিংবা স্টিভ রোডস, যাই বলি না কেন মনে হতে থাকে যে তিনি বোধহয় চলে গেলে বাংলাদেশ ক্রিকেটে হাফ ছেড়ে বাঁচবে। মানে আইসিইউতে আছেন তিনি, তার জন্যই তিনি চলে গেলে আইসিইউ থেকে বের হয়ে যাবে। সেই ব্যক্তি চলে যান কিন্তু আমাদের রোগী এখন আইসিইউতেই থেকে যায়, বিষয়টা এরকম। তা আমাদের আজকে স্যাটারডে নাইট স্পোর্টসে আমরা আসলে আলোচনা করতে চাই বাংলাদেশের ক্রিকেটের, আমাদের এখনকার ক্রিকেটে সে খলনায়ক বা ভিলেনটা কে, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে আছেন তিনজন মানুষ যারা মাঠের ক্রিকেটে দীর্ঘদিন ধরে ক্রিকেটটা মাঠে বসে দেখেন, ভক্ত ভক্ত একদম সেরকম মানুষ। আমাদের সঙ্গে আছেন সারফুদ্দিন আহমেদ সাজু ভাই, প্রেসিডেন্ট বিসিএসে, দীর্ঘদিন ধরে তিনি আমরা যে ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনে কাজ করছেন তিনি। দিলওয়ার ভাই আছেন, টাইগার ক্রিকেটের ভক্তই বলি এটা এরকম, কালকে বোধহয় চট্টগ্রামে খেলাও দেখেছেন তাই তো? দিলওয়ারকে স্বাগত আপনাকে। ইসমাইল হোসেন, উনি একজন সমর্থক, বিসিএসে কাজ করেন, তিনজনে বাংলাদেশের ক্রিকেটকে ফলো করেন। আমরা তিনজনে আপনাদের সাথে কথা বলবো, ট্যাগলাইন তো শুনে গেছেন। তার আগে দর্শক শুরু করবার আগে কালকে ড্যারেন সামি বাংলাদেশের ক্রিকেটে তিনিও দীর্ঘদিন ধরে খেলেছেন, বিপিএলে খেলেছেন, বাংলাদেশে এসে খেলেছেন, তিনি এখন ওয়েস্ট ইন্ডিজের কোচ। তিনি বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটা ছোট মন্তব্য করেছেন ম্যাচ শেষে, সেটা একটু শুনে আসতে চাই। আমি এখন খেলছি না, তারপরও বাংলাদেশি সমর্থকরা আমাকে ভালোবাসা দিয়েছে, কিন্তু তারা যেভাবে নিজের দেশের খেলোয়াড়দের অসম্মান করেছে তা আমার ভালো লাগেনি। তারা ভুয়া স্লোগান দিচ্ছিল, আমি জানি এর অর্থ কি, তবে সব খেলোয়াড়রাই মাঠে নিজেদের সেরাটা দিতে আসে। আমার মনে হয় সম্মান দেওয়ার পাশাপাশি খারাপ সময়েও তাদের পাশে থাকা উচিত। ভুয়া খুব কমন একটা শব্দ, ইদানিংকালে আরও বেশি। সাকিব আল হাসানকেও শুনতে হয়েছিল মাঠে বসে। সাজু ভাই কালকে মাঠে বসে খেলা দেখেছেন, এই ভুয়া শব্দ নিশ্চয় আপনিও শুনেছেন, মানে কেন, কি মনে হচ্ছিল তখন? এটা আসলে আপনি দেখেন, সাকিব জাকের আলী যখন আপনার গ্যালারির সামনে, যখন জেনারেল গ্যালারির সামনে যখন ফিল্ডিং করছিল, তখন মনে হচ্ছিল যে এখানে একটা বড় একটা ভায়োলেন্স কোনো কিছু ঘটে গেছে, যার কারণে সবাই জিনিসটা নিয়ে হইচই করতেছে। এটা যেমন আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা অশনি সংকেত, তেমনি একটা ক্রিকেটার, যে ক্রিকেটারের পারফরমেন্স যাই হোক না কেন, তার জন্য কিন্তু ওই সময় মাঠে কনসেন্ট্রেট করাটা খুবই ডিফিকাল্ট। বিকজ একটা পুরো গ্যালারি একজনকে টিস করছে গ্যালারি থেকে, এটা নর্মালি কিন্তু আপনি অন্য দেশে দেখবেন না, অন্য দেশে কিন্তু এই জিনিসটা দেখে না। সো আমাদের আসলে খারাপ পারফরমেন্স, আমাদের হতাশা অন্য লেভেলের। আমরা দীর্ঘদিন ধরে খেলা ফলো করছি, একই জায়গায় দাঁড়িয়ে আছি, কোনো জায়গায় বিন্দুমাত্র ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। স্টিল আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটের স্বার্থে বিভিন্ন জায়গায় গিয়ে খেলা দেখছি, কিন্তু আমাদের এই জিনিসগুলো থাকলে না অমিত ভাই, আমার কাছে মনে হয় যে আমাদের আমাদের মান সম্মানটা কিন্তু বাড়বে না। আমাদের দর্শক থেকেও একটু হলেও এই জায়গাটাই আমাদের পরিমিত আচরণ করা খুবই জরুরি। যা ড্যারেন সামি যেটা বলছেন, আমি পুরোপুরি তার সাথে একমত। নিজেদের প্লেয়ারকে আমরা বিভিন্ন জায়গায় খেলা দেখছি, আমি একটা রেফারেন্স দিই, আমরা কিছুদিন আগে শ্রীলঙ্কাতে খেলতে গেছিলাম, শ্রীলঙ্কা ওয়াজ লুজিং বাংলাদেশের সাথে, যে ম্যাচটাতে সেকেন্ড ওয়ানডের কথা বলছি, যে ম্যাচটা বাংলাদেশ জিতেছিল। তা পুরোটা সময় তারা তাদের সমস্ত প্লেয়ারকে এনকারেজ করছিল। তাদেরও কিন্তু কিছু প্রত্যেকটা দলে 11টা প্লেয়ারের মধ্যে 3-4 জন থাকে যে কিন্তু কন্টিনিউয়াস অফ ফর্মে থাকে, দেখা যায়। আবার কিছুদিন পরে সম্ভব না খেলা, কিন্তু তাদের প্রত্যেকটা প্লেয়ারের প্রতি তাদের যে ইভেন তাদের ভাষা আমরা বুঝি না, কিন্তু তারা যে কি বলতে যাচ্ছে, তাদের মনের কথা আমরা টের পাচ্ছি মাঠে। তারা কিন্তু কোনো প্লেয়ারকে খাটো করেনি, যেমন তো পুরোটা বোঝে নাই, কিন্তু তার খারাপ লেগেছে অ্যাটিটিউড। এবং আপনার যদি বলি, শ্রীলঙ্কা ডেফিনেটলি আমাদের চাইতে একটু বেটার অবস্থান আছে, কিন্তু তারা কিন্তু অনেক ভালো অবস্থানে নেই। কাজে তাদের দর্শকদের মাঝেও কিন্তু অনেক হতাশা আছে। এটা কিন্তু তারা কিন্তু মাঠে সেটা কখনো শো করে না। তারা মাঠে যায়, এনজয় করে, নাচা গানা করে, একাকার করে দেয়, কিন্তু তারা আমরা গ্যালারি থেকে কখনো এটা দেখিনি যে তারা তাদের নিজেদের প্লেয়ারকে বু করছে। ইসমাইল ভাই, দেল ভাই আসবো আপনাকে। ইসমাইল ভাই বললো একমত, নাকি আপনি বলবেন যে এই যে দর্শকদের ক্ষোভ, হতাশা, সেও তো ভালোবেসে মাঠে গেছে, ওনারাও মাঠে গেছেন, ভালোবেসে যাওয়া, যে সেই মানুষটা আবার তার প্রিয় মানুষটাকে, ক্রিকেটারকে সে গালি দিচ্ছে, মানে এর পেছনে কোনো লজিক আছে? জিনিসটা হচ্ছে এখন যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়া,
যেটা হচ্ছে যখন মাশরাফি, তামিম, সাকিব বাংলাদেশ ক্রিকেটে আসেন তখন কিন্তু ফেসবুকটা ওইভাবেও চাউড়ে ওঠেনি। 2007-এ তাদের আপনার অভিষেক হয়, তারা ক্রিকেট খেলে। এই যে জেনারেশনটা সব কিছুই কিন্তু ফ্ল্যাশি, আপনি যেটাই করেন না কেন কোনো না কোনোভাবে ফেসবুকে চলে যাচ্ছে। এবং আমাদের বেসিক্যালি এখন যেটা হচ্ছে যে এই জেনারেশনে এসে আমরা কিন্তু এখন একটা সিরিজ দেখতে গেলেও কিন্তু 45 মিনিট এক টানে আমরা দেখতে পারি না, যেটা আগে নাটক দেখতাম 1 ঘন্টা। প্রত্যেকটা জিনিসই শর্টসে, রিলসে। জাকির হাসানের যে ইস্যুটা বা জাকির আলী যে এই প্রবলেমটা হচ্ছে, এটা কি হলো, উনি আবুধাবিতে আলটিমেটলি পারফর্ম করতে পারলেন না, চুইনগাম চাবাচ্ছে মিডিয়াতে আসলো, তারপর ওনার নাম হয়ে গেল চুইনগাম। এরপরে তাকে নিয়ে ট্রল করা শুরু হলো, ওখান থেকে কিন্তু ট্রলের শুরুটা আবুধাবি থেকে। এরপরে যেটা হচ্ছে, সে এখানে এসে মেন্টাল প্রেশার। সো আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ টিমে খেলা, আমি যখন দেশকে রিপ্রেজেন্ট করছি, এখানে আমার একটা গ্রুমিংয়ের ব্যাপার আছে। এই গ্রুমিংটা যখন মাশরাফি ছিলেন, সাকিব ছিলেন, মাহমুদুল্লাহ ছিলেন, রিয়াজ ছিলেন, এদেরকে সিনিয়ররা করেছেন। বাট এখন যেটা মনে হচ্ছে, টিমে যদি আপনি এজ দেখেন, সবাই কিন্তু মোটামুটি সেম এজেই। শান্ত যদি বলি, সোহান আছেন, এখন সিনিয়র বলতে হবে কারণ মাশরাফির সাথে তিনি খেলেছেন, সোহান অনেকদিন পর দরে আসলেন। সালাউদ্দিন আছেন, কোচ সালাউদ্দিন, উনিও আছেন হিসেবে, মুশতাক আহমেদ আছেন। বাট জিনিসটা হচ্ছে তাদেরকে আসলে এই ক্রিটিসিজমগুলো নেওয়ার মতো মেন্টালিটি থাকতে হবে। এবং আমাদেরও আসলে আলটিমেটলি ফেসবুকের সব জিনিসই দেখে ট্রোল করা বন্ধ করে আগে ওটা সত্যতা যাচাই করা উচিত। অ্যাট দি এন্ড অফ দ্য ডে বাংলাদেশের প্লেয়ার, মানে আমি যদি থুতু উপরে দেই, থুতু কিন্তু আমি নিজের গায়ে পড়বে। সো আমার ক্রিকেটারকে নিয়ে যদি আমি বাজে কথা বলি, তাহলে দ্যাট মিনস আই অ্যাম অ্যাকচুয়ালি ডিমোটিভেটিং মাই কান্ট্রি এবং ডিসরেসপেক্টিং মাই প্লেয়ার্স। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাকে তাদের পাশেই থাকতে হবে। সো ফেসবুকে অনেক কিছু আসবে, অনেক এই জিনিসগুলোতে আমাদের আসলে একটু ধৈর্য সহ্য নিয়ে ঠান্ডা মাথায় আমাদের একটু চিন্তা করাও দরকার যে আসলে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, আমার যেটা মনে হয়েছে, টি-20-র প্রিপারেশন নিয়েছিলাম আমরা এশিয়া কাপটা আমরা খুব ভালো খেলেছি। পাকিস্তানের সাথে ম্যাচটা আমাদের হারা উচিত হয়নি এবং আমরা অনেক ল্যাভিশ ক্রিকেট খেলেছি, যেটা আমি বলবো যে ক্রিকেট শট আমরা আউট হয়েছি, মাহাদি, নুরুল হাসান সোহান। ইটস টোটালি আমি বলবো যে গেম সেন্স, এই জিনিসটা আসলে বোঝাতে হবে। আমি জানি না এখানে শন টেইটের মতো ক্রিকেটার যে অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ জিতেছেন 2007 সালে, এখানে বসে আছেন ফিল সিমন্স যে 2টা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে, মুশতাক আহমেদ, ওয়ান অফ দ্য বেস্ট লেগ স্পিনার উই হ্যাভ এভার হ্যাড ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট। ভাই আর কি করলে তারা আলটিমেটলি গেম সেন্সের জিনিসটা আসবে? সো টি-20 প্র্যাকটিস দিতে যে ওয়ানডে আমরা হারালাম আফগানিস্তানের সাথে, ওয়ানডেতে আমরা জঘন্যভাবে 3-0 হারলাম, আবার ওয়ানডের প্রিপারেশন নিয়ে ভুল নিয়ে আমরা বাংলাদেশে 2-1 জিতলাম, কিন্তু টি-20-র প্রিপারেশন নেই। এবং লিটন দাসের কথা হচ্ছে যে আমি প্লেয়ারদেরকে বলছি, এবং প্লেয়ারদেরকে কুটু করে ক্যাপ্টেন্সির যে একটা কথা, শামীমকে উনি কাঠগড়া দাঁড় করলেন, এটা কিন্তু মিডিয়ার একটা কথা যে শামীমের নামটা বারবার মেনশন করলো। সো আমার কথা হচ্ছে যে আমাদের আসলে বোথ যারা এই নিউজগুলো পোস্ট করেন সোশ্যাল মিডিয়া এবং টিভিতে, তাদেরও একটু সংযত হওয়া উচিত। কারণ আমরা কি এখন কি ইমোশনাল জাতি, তো যাই দেখি সেটা নিয়ে আমরা কথা বলা শুরু করি যে এই তো চুইংগাম চাবাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে আপনি বলতেছেন ন্যারেটিভ সেট, দেলোয়ার ভাই এই যে ন্যারেটিভ সেট করে দিচ্ছে, উনি বারবার মিডিয়ার কথা বলছে। আমি আমার দিকে যদি বলি, আমি দায়টা আমার নিয়ে যে বলছি যে আমি আপনাকে ন্যারেটিভ সেট করে দিচ্ছি যে ইনি ভালো ক্রিকেটার, ইনি ভালো না, উনি খুব ড্যামে স্মার্ট লাগছে, পুরো মারাঠি লুক এসে হেঁটে যাচ্ছে, সেটাও আপনাকে দিচ্ছি। তিনি কি গাড়িতে চড়ছেন সেটা দিচ্ছি, তার ওয়াইফকে দেখাচ্ছি, তার বাচ্চাকে দেখাচ্ছি, প্রত্যেকটা ইমোশন আপনাকে দেখাচ্ছি। মানে ইমোশনালি অ্যাটাচমেন্টটা এত বাড়াচ্ছে একজন ক্রিকেটারের সাথে আপনার, আবার সেই জন্য কি এক্সপেকটেশন অনেক হাই হয়ে যায় তার সাথে, যে আমি আসলে সে আমার সাথে পরে যখন লেভেলটা মেনটেন করতে পারে না। আমি একটু বলি, সাজু ভাইয়ের সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। সেটা হচ্ছে, ভাই বললো যে সাপোর্টাররা যত সময় সাপোর্ট দিতে হবে, সাপোর্টাররা আর কত সাপোর্ট দিবে? একটা তো লিমিট থাকবে। ভাই শ্রীলঙ্কার উদাহরণ দিল, শ্রীলঙ্কার ইতিহাসে দেখেন তাদের কয়টা টি-20 বিশ্বকাপে জিতেছে, তাদের কয়টা ট্রফি আছে। আমরা নন স্টপ খেলে যাচ্ছি 25-26 বছর ধরে ওয়ানডে, আমাদের নাই একটা ট্রফি। আমাদের সাপোর্টাররা কত ধৈর্যের পরীক্ষা দিবে? ইজ ইট পসিবল? পসিবল না। আপনি লাস্ট আমরা যে ওয়ানডেটা মিরপুরে খেললাম, আমার দেখা, আমি 2009 সাল বলতে চাচ্ছেন সাপোর্টারদের ধৈর্যের পরীক্ষায় বিশ্বকাপ জিতে গেছে? না না, আমি সেটা বলি না। ধৈর্য যদি অন্যান্য সাপোর্টারদের সাথে তুলনা করলে, সেটা যদি কোনো কম্পিটিশন হয়, আপনারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমরা চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ডে আমরা চ্যাম্পিয়ন, মানে এটা বলতে পারেন সাপোর্টারদের দিক থেকে ধৈর্য সাপোর্ট। আমি লাস্ট এই যে ওয়ানডে ম্যাচ দেখলাম, বাংলাদেশের ইতিহাসে এরকম দর্শক খালি স্টেডিয়াম মিরপুরে দেখিনি আমি কখনো। আমি 2008 থেকেও মিরপুরে স্টেডিয়ামে খেলা দেখতেছি, দেখি নাই। বিকজ সাপোর্টাররা টোটালি হতাশ, টোটালি। ভাই বললো যে সাপোর্ট দিবে, আর কত সাপোর্ট দিবে? সাপোর্টাররা যে মানে এখন বললে এখানে আমার ভায়োলেন্স হয়ে যাবে, আমি না বলি,
মানে সাপোর্টাররা যে এরকম ধৈর্য দিচ্ছে, বাইরা খেলা দেখছে, আপনি চট্টগ্রাম স্টেডিয়ামে দেখেন জাম্প প্যাক ছিল, আলটিমেটলি তারা কি পেলো? কিছু পেলো? আপনি দেশের বাইরে দেখেন, যারা আমাদের সাপোর্ট করে বাংলাদেশে, যারা স্টেডিয়ামে খেলা দেখতে আসে, তারা তাদের ওখানে কিন্তু চাকরি করে, তারা তাদের চাকরি রেখে তাদের নিজের পয়সা পকেটে টাকা খরচ করে, আমি দেশের বাইরের মাঠের কথা বলতেছি, আলটিমেটলি কি হয়? কিছুই হয় না। এটা হলো ব্যবসা। আমি আপনার এই জায়গার সাথে আমিও একমত যে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, কিন্তু আপনি পার্টিকুলার একজন ক্রিকেটারকে কেন কার্ড করে দেওয়ার করাচ্ছেন? মানে সেটার জন্য কারণটা কি? আমরা কারণটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, পার্টিকুলারলি ক্রিকেটারের ক্ষেত্রে আমি যে ভাই যেটা বললো, টোটালি মিডিয়া, টোটালি আপনাদের উপরে দায়ভার যায়। আপনারা কি করেন? পিক অ্যান্ড চয়েস করেন, একটা প্লেয়ারকে ধরেন, ওনাকে নিয়েই টোটালি সমালোচনা শুরু হয়। ওই যে সুইংগাম যাকে নাম দিয়েছেন, বাদশামিম নাম দিয়েছেন, এরকম স্পেসিফিক মিডিয়া, মানে আমাদের মিডিয়াটা এখন হয়ে গেছে কি স্পেসিফিক কিছু প্লেয়ারদের বা কিছু সংগঠকদের বা কিছু পরিচালকদের ধরে ধরে আপনারা কাভারেজ করেন। আমরা বাঙালিরা প্রচুর আবেগ, আমরা এগুলা দেখি, এগুলা নিয়ে আমাদের ট্রল করা শুরু হয়ে যায়। এই হচ্ছে আমাদের মেন সমস্যাটা, হচ্ছে এই জায়গাটাতে। আর একটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এখন কিন্তু মনিটাইজেশনের যুগ, সোশ্যাল মনিটাইজেশন। সো আপনি দেখেন প্রত্যেকটা আগে যে টিভি চ্যানেল ছিল কতগুলো ছিল, এখন কিন্তু অনেকগুলো ফেসবুক পেজ, স্পোর্টস পেজ আছে, বিডি ক্রিক বলি, ক্রিকেট 97 বলি, অহরহ আপনি ক্রিক ফ্রেন্সি বলি, জিডি স্পোর্টস বলি, দে অল আর লুকিং ফর মানে দেয়ার মেইন গোল ইজ টু মেক মানি। আপনি শুধু ক্রিকেট পেজ না ভাই, ইন্ডিভিজুয়াল আপনি যদি আমাদের ক্রীড়া সাংবাদিকদের দেখেন, আমি স্পেসিফিক নাম না বলি, ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে আমি জাস্ট এটা বলি, আমাদের স্পেসিফিক ওই জিনিসগুলো এখন হয়ে যাচ্ছে। ওনারা স্পেসিফিক পোর্টাল ক্রিয়েট করে নিজেরা এই জিনিসগুলো সমালোচনা করতেছে, আছে অ্যাভেলেবেল হচ্ছে, এই জিনিসগুলো অনেক বেশি ভাইটাল রোল প্লে করতেছে এখন। এই মনিটাইজেশনটাই আমার কাছে মনে হচ্ছে যে একটা হট টপিক আমার দিতে হবে, যেটা দিয়ে আসলে আমার রিচ বাড়বে এবং আমি আর্ন করতে পারবো, এবং এইটার জন্যই কিন্তু দেখেন এই টপিকগুলো আসতেছে। যেরকম বিডি ক্রিক টাইমের আমি সিম্পলি নাম না বলি, মানে আমি যেটা বলি যে বিডি ক্রিক টাইম বলি, জিডি স্পোর্টসে বলি, তারা পজিটিভ নিউজও দিচ্ছে যখন ভালো করছে, যেরকম 3 ঘন্টা 4 ঘন্টা ধরে দেখা যাচ্ছে একদম প্র্যাকটিস করছে একটা প্লেয়ার, কেউ নেই, ইতিবাচক ব্যাপারও আছে। একটা হয়তো বা কুড়িগ্রামের একটা ছেলে সেই খেলাটা দেখে অনুপ্রাণিত হবে, কিন্তু ওই ইতিবাচক জিনিসগুলো আমরা যে হিমন্ত সাইকোলজিক্যাল আমরা নিতে পারি না, ভুলে যাই আমাদের নেগেটিভ জিনিসগুলো। আপনি শুধু মিডিয়া দোষ দিলে হবে না তো, আপনি ক্রিকেটাররা যদি ভালো পারফর্ম করতো, মিডিয়ারা তো এই চান্সটা পেতো না। চান্স ক্রিয়েট করে দিচ্ছেন, প্লেয়ারদের দোষ আছে, মিডিয়ারও দোষ আছে। আমি মনে করি যে সোশ্যাল মিডিয়া কিংবা যেটা মেইনস্ট্রিম মিডিয়া, এটা প্রত্যেকটা দেশেই আছে। সো এটা বলে যেখানে ক্রিকেট ক্রেজ থাকবে সেখানে অনেক বেশি থাকবে, এমনটা ভাবার কোনো কারণ নাই যে ইন্ডিয়াতে যথেষ্ট পরিমাণ সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট নাই, এটা বলা যাবে না। তাদের ওখানে আছে, তাদের এখানে এরকম অনেক কাছে অনলাইন পোর্টাল আছে, মেইনস্ট্রিম মিডিয়া আছে, তারা কিন্তু আলোচনা করছে। জিনিসটা হলো যে এরপরেও যেহেতু দল পারফর্ম করছে, এই জন্য কিন্তু তারা মিডিয়াকে হাইলাইট করছে না। ইভেন আপনি লাস্ট যদি চিন্তা করেন, জেমি রদ্রিগেজের কথা যদি বলি, ওকে নাচতো গান গাইতে বলে প্রচুর ট্রল, নিজেই বলেছে আমার প্রতি প্রচন্ড প্রেশার গেছে, কিন্তু সে উত্তর দিয়েছে ব্যাটে। এখন আমরা যে বলছি মিডিয়ার দোষ, মিডিয়ার কথা বলছি, সাপোর্টারদের কথা বলছি, সোশ্যাল মিডিয়ার কথা বলছি, মেন ব্যাপারটা আসলে আমাদের খেলাতেই। আমরা যদি আমাদের খেলার মধ্যে সে প্রফেশনালিজমটা বজায় রাখতে পারতাম, আমাদের মাঝে যদি সে জেদটা থাকতো কিছু করে দেখানোর, আমার কাছে মনে হয় যে সেই ভিতরের খিদাটা কম। এক্স্যাক্টলি, আপনি খুব গুরুত্বপূর্ণ এসেছেন। ক্ষুধা মানে কেন কম সাজু ভাই? কি মনে হয়? আপনি তো কর্পোরেট সেকশনে কাজ করেন, অনেক লোক আপনার আন্ডারে কাজ করতে হয়, একই কিন্তু কথা আপনার ক্ষেত্রেও যায়। আপনার কর্মচারী আপনার আন্ডারে যারা কাজ করে, সে আপনার অফিসে অনেক এসি নষ্ট থাকতে পারে, একটা গাড়ি নষ্ট, তাই বলে কাজ খারাপ করবে তা না। ক্ষুধা যদি একজন এমপ্লয়ির মধ্যে না থাকে ভালো করবার, তখন আপনি কি করেন? না, ক্ষুধা কেন কম, সেটার একটা প্রথম প্রশ্নটা উত্তর যে প্রত্যেকটা জায়গায় আমাদের কর্পোরেট এনভায়রনমেন্ট বলেন বা খেলোয়াড়দের কথা বলেন, ক্ষুধাটা কমার একটা কারণ থাকে হলো ল্যাক অফ কম্পিটিটিভনেস। আমি যদি মনে করি যে আমি কিছু খারাপ করলেও আমার পিছনে সেরকম কেউ নাই যে আমাকে বলবে যে তোর ক্ষুধা নেই, তুই চলে যা, আমার ক্ষুধা আছে, আমি আসবো। একজনের মাঝে যখন এই ফিলিংটা তৈরি হয়, বা আমাদের যদি আমরা অন্যভাবে যদি বলি যে আমাদের যদি ব্যাকআপ থেকে সেই প্রেশারটা ক্রিয়েট না হয়, যে আমি আমি যদি একটু খারাপ খেলি, সামমান আছে যে নিয়ে নিবে আমার জায়গাটা, সেই জায়গাটার আমার কাছে মনে যথেষ্ট অভাব। আমরা এখনো পর্যন্ত আমাদের ভালো একটা পাইপলাইন গড়ে তুলতে পারিনি, আনফরচুনেটলি। আমরা জাকের আলীর ব্যাটিং স্টাইলের প্রশ্ন করি, অফসাইডে খেলতে পারছে না, জাকের আলী অফসাইডে, মানে কেন আমার তাকে ওয়ানডেতে খেলাতে হচ্ছে? ওয়ানডে ইজ নট এ গেম ফর ডিফারেন্ট টাইপ 360 প্লেয়ার। সিম্পলি সূর্যা কুমার যাদব পর্যন্ত ফেল করছে ওয়ানডেতে, তাই না? তার কিন্তু ইভেন আপনি দেখেন টি20তে সাকসেস হওয়ার জন্য কিন্তু 360 হওয়াটা ম্যান্ডেটরি না। অভিষেক শর্মা কি 360 প্লেয়ার?
প্রপার ক্রিকেটিং শটই খেলে, পাওয়ারফুল খেলে কিন্তু প্রপার ক্রিকেটিং শট খেলে। সো আমাদের কাছে মনে হয় যে সামহাও আমরা একটা প্লেয়ারের মাঝে সব কিছু পুশ করতে গিয়ে আমরা বেসিকটা হারাচ্ছি। আমরা এই যে যত নতুন প্লেয়ার আছে জাকের আলীকে 3 ফরম্যাটে খেলাচ্ছি, কিন্তু আমরা নিজেরাও যে কেউ দেখে বলবে সেই 3 ফরম্যাটে প্লেয়ার না, 3 ফরম্যাটে প্লেয়ার না। কেন জাকের আলী আসছে তাহলে? আমি তো মানে ইসমাইল ভাই আপনি জিজ্ঞেস করতে, তাহলে তো যারা প্ল্যান করছেন উপর থেকে ওনার, যদি সাজু ভাইয়ের কথা, তাদের ভুলের মাসুল দিচ্ছে তাহলে ক্রিকেটারটা। আপনি জাকেরকে ঠিকভাবে ইউজ করতে পারেননি, ব্যাপারটা এই জন্য কি ক্ষুধা নেই জাকেরের, ইউজ করি না বলে? জিনিসটা যেটা হচ্ছে কি, ট্যালেন্টের কোনো অভাব নেই। জাকির ইজ এ ট্রু পটেনশিয়াল, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে 50 ওভারের ম্যাচ যতগুলো আমরা খেলেছি ওখানে তার পারফরমেন্স ছিল। একটা প্লেয়ারের খারাপ সময় যায়, আন্ডারস্টুড, বাট জিনিসটা হচ্ছে কি, বাংলাদেশের এখন ওয়ানডে টিমে যে ক্রিকেটাররা আছে তাদের সবার টাইমই না একসাথেই খারাপ যাচ্ছে। সো একটা টিমে যখন সব প্লেয়ারদের একসাথে খারাপ যায় তখন প্রবলেমটা হয়। আর একটা কথা হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ড কাপের শুরু হতে বা 2027-এ যেতে আমাদের হাতে বেশি সময় নেই। আমার যেটা মনে হয় যে এই যে পাইপলাইন আছে, মনে ডেফিনেটলি 20 থেকে 25 জন একটা পাইপলাইন বিসিবি তৈরি করে রেখেছে, এটা আমার বিশ্বাস। সো তাদেরকে যেটা হচ্ছে যে মানে কোচ যেটা চাচ্ছেন, মানে আমি যেটা দেখেছি হাতুরু সিং এর সময় যে উনি মানে টিম দেখে স্ট্র্যাটেজি সাজাতেন, যেরকম মুস্তাফিজের অভিষেকটা ইন্ডিয়ার সাথে, এটা কিন্তু হঠাৎ করেই হয়েছে। এটা টোটালি অপোনেন্ট দেখে স্ট্রেংথ উইকনেস অ্যানালাইসিস করে আমি কিন্তু করেছি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে ফিল সিমন্স বা বাংলাদেশের কোচিং যারা আছেন বা নির্বাচক যারা আছেন, একটা টিমের মানে তাদের একটা গোল হচ্ছে যে একটা টিম খেলাবো, এই টিমটাই আমরা ওয়ার্ল্ড কাপে নিয়ে যাব। সো এইখানে এই 15-18 জন ক্রিকেটার কিন্তু ঘুরে ফিরে আসছে। সো প্রবলেমটা হচ্ছে যে এখন যে ক্রিকেটাররা খেলছে বা যে ব্যাড পারফরমেন্স বারবার করছেন, সো জাকিরের জায়গায় আপনি এখন আমাকে সোজা উত্তর দেন, কাকে নেবেন? জাকির যদি আলটিমেটলি আপনি বসান ওখানে, আপনার সাইড লাইনে তো শামীম পাটোয়ারি ছিল, সে তো ওয়ানডেতে খেলেছে। সো জিনিসটা হচ্ছে শামীম পাটোয়ারির খেলা যদি বলি, বা আফিফকে আমরা অনেক ট্রাই করেছি, যেরকম 2023-এর ওয়ার্ল্ড কাপের আগে আফিফ হাসান এবং শামীম পাটোয়ারিকে দিয়ে হাতুরু সিং এর শেষ চেষ্টা পর্যন্ত চালিয়েছিল, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে যাতে রিপ্লেস করে কোনো একজন ইয়াং ক্রিকেটার সে নিতে পারে, এবং হার থট ওয়াজ গুড আমি বলবো সেই টাইমে। বাট দিন শেষে কি হলো, পারফর্ম তো হলো না। তো আমার কথা হচ্ছে যে ব্যাটিং অর্ডারে যেরকম সাইফকে আমি দেখি একবার ওপেনিং খেলছে, আবার দেখি 2 ডাউনে খেলে। সো আমার যদি এখন প্লেয়ার না থাকে বা প্লেয়ার খেলার মধ্যে না থাকে, এখন আপনি এই 2027 ওয়ার্ল্ড কাপের আগে দিয়ে আবার একটা প্লেয়ারকে আপনি ব্যাক করাবেন, তাকে ব্যাক করে অ্যাটলিস্ট আপনাকে 5টা থেকে 6টা ম্যাচ সুযোগ দিতে হবে। সেটাকে আপনি দিবেন, সেই গ্যারান্টিকে আপনি দিতে পারছেন? তাহলে তো একটা প্রেশারে আসবে, আনামূলক বিজয় আপনি নিয়ে আসেন, আসবে খেলবে, রান পেল না, বাদ হয়ে গেল, তাহলে তো আমার লাভ নেই। সো আমার কাছে যেটা মনে হয় যে ব্যাকআপ আমাদের ডেফিনেটলি আছে, হাউএভার কোচের একটা প্ল্যান ডেফিনেটলি সে আগাচ্ছেন। মানে আমরা বারবারই বলি যে আমাদের টার্গেট তো পরের বিশ্বকাপ, হোপফুলি এবার আমাদের টার্গেট হওয়া উচিত 2027 বিশ্বকাপ। সো এই প্লেয়াররা যদি থাকে, বাট আমার কাছে মনে হয় আরও 2-3 জনকে আমরা ওয়ানডেতে সুযোগ দিতে পারি, বাট প্ল্যান শুড বি ডিফারেন্ট। কারণ আমার কাছে আমার বুঝতে হবে, আমার যে বাংলাদেশ এখন টিম আছে, এই টিম নিয়ে আপনি টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার স্বপ্ন দেখতে পারেন না, এটা আমি ফ্র্যাঙ্কলি বলছি। আজকে আমাদের স্ট্রেংথ কোথায়? ওয়ানডেতে। সেই ওয়ানডেতে আমাদের আজকে শঙ্কায় পড়তে হচ্ছে যে আমাদের খেলতে হবে বাছাই পর্ব খেলে ওয়ার্ল্ড কাপে দিতে হবে। তাহলে জিনিসটা কি হচ্ছে, আমাদের ফোকাস টি-20 দিকে চলে যাওয়ার পরে ওয়ানডেতে আমরা খারাপ করছি। প্রবলেমটা হচ্ছে ওয়ানডেতে টি-20 সব জায়গায় আমরা সমান ফোকাস দিতে পারবো না। আমাদের যে স্ট্রেংথ, প্লেয়ারদের যে কোয়ালিটিতে আসলে আমাদের প্রায়োরিটি করা উচিত, প্রায়োরিটি করতে হবে। দিলার ভাই, এখানে বারবার জাকেরের কথা আসছে, আমি জাকেরের যদি অনুষ্ঠানটা দেখে আমি দুঃখ প্রকাশ করছি, তার নাম বারবার আসা আসছে। অথবা এক্সাম্পলের জন্য আমরা জাকেরের, এই যে জাকেরের নাম কথা আসছে, সমালোচনা করেন, আমরা করছি আজকে সমালোচনা হতে পারে, কিন্তু জাকেরকে এমনভাবে তৈরি করা হয়, পোর্ট্রেট করা হচ্ছে যে ওদের মনে হচ্ছে ওর বাবা চাচা বা কোনো চাচা আছে, সেই জন্য বাংলাদেশ টিম তাকে দলে পিক করছে তাকে। কিন্তু ধরেন ফিল সিমন্সের কথা বলি, সালাউদ্দিনের কথা বলি, লিপু, গাজী হাশিম লিপু যে প্রধান নির্বাচক, কেউই তো ব্যর্থ হওয়ার জন্য এখানে আসেননি, ব্যর্থ হতে চান না। তার কাছে যদি জাকেরের রিপ্লেসমেন্ট থাকে, সে তো সাথে সাথেই নিয়ে দেবে, কারণ সে বেস্ট সিলেক্টর হতে চায়, বেস্ট কোচ হতে চায়, তাই তো? অবশ্যই। কিন্তু তাহলে আপনি জাকেরকে কেন আমরা কাঠ গড়ায় তুলি যে তিনি বোধহয় কারো জন্য এসছেন, কাউকে ধরে বোধহয় এনেছেন? ব্যাপারটি মানে ওই ছেলেটার কি দোষ? তাহলে ওই ছেলেটার দোষ হচ্ছে আলটিমেটলি ওনাকে যে পজিশনে দেওয়া হচ্ছে জাকের আলীকে, ওই পজিশনে উনি পারফর্ম করতে পারতেছেন না। এখন ওনার ভিতরে ওই স্ট্রেংথটাও আছে কিনা যে আমি পারফর্ম করতে হবে, আমি পারফর্ম না করলে টিম থেকে, একটু আগে ভাই যেটা বললো, টিম থেকে আমি বের হয়ে যাব, এই জিনিসটা আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার ভিতরে দেখবেন নাই। বিকজ তাদের পিছনে যে একদম পুশ আপ করবে যে আমি খারাপ খেললে আমি বাইর হয়ে যেতে হবে, এই জিনিসটা আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারদের ভিতরে নেই। বিকজ আমাদের পাইপলাইনে প্লেয়ার নেই যথেষ্ট পরিমাণে। তারা মনে করে কি আমি যদি আজকে বাইর হই, আমি আমাদের ডোমেস্টিক লিগ আছে, আমি ডোমেস্টিক লিগে 4-5টা ম্যাচ ভালো খেলবো, দেন আমি আবার
জাতীয় দলে ইন করব। সো ওনাদের ভিতরে এই মাইন্ডসেটটা টোটালি নেই। আর এখন দলের ভিতরে হয়ে গেছে কি, আমার একটা ধারণা সেটা হচ্ছে কোচদের মানে স্বজনপ্রীতি বলেন, প্রায়োরিটি বলেন, এই জিনিসটা টোটালি আছে দলের ভিতরে। এটা আপনি অস্বীকার করার কিছুই নাই। তা না হলে আপনি একমত, মানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আসছে যেটা আমাদের টপিকের সঙ্গে যায়, স্বজনপ্রীতি। মানে আপনি শুধু বলেন যে ছোট করে বলেন যে একমত। আমি মনে করি না, আমি মনে করি যে এখানে একজনকে আমরা কাঠগড়ায় দাঁড় করানোর আগে মনে করা উচিত তার উপরে কিন্তু আরো কয়েকজন নাম আছে। ওকে, ইসমাইল ভাই আপনি? স্বজনপ্রীতি বলবো না, বাট তারপরেও জিনিসটা হচ্ছে কি, আমার কাছে দুইটা জিনিস আছে। আমি দোকানে গেলাম, দুইটাই স্যুট আছে। সো আলটিমেটলি একটা স্যুট হচ্ছে আমার দুই সাইড দিয়ে পরা যায়, আর একটা স্যুট হচ্ছে আমার আলটিমেটলি আমি শুধুমাত্র অকেশনালি পড়তে পারবো, পার্টি স্যুট। সো জিনিসটা হচ্ছে যে এখন যদি আমি নাম ধরেই বলি, সাব্বির রহমানকে আমি দেখলাম, জাকির আলীকে আমি দেখলাম। জাকির আলীকে দিয়ে আমি টি-20ও খেলাতে পারবো, ওকে দিয়ে আমি ওয়ানডেও খেলাতে পারবো। আর সাব্বিরকে দিয়ে আমি শুধু টি-20 খেলাতে পারবো, ওয়ানডে টেম্পারমেন্ট তো নাই। সো জাকির ইজ এ গুড চয়েস, মানে মন্দের ভালো আর কি। সো এটা অনেক কিছু ফ্যাক্টর করে। আমি বলবো না পজিটিভ ও নেগেটিভ, বাট ইয়াস। দেলার ভাই, এই যে বললেন আপনি তো টিমের ভিতরে নাই, খোঁজ খবরও জানেন, এমন না যে ফোন করে আপনাকে কি না, এই যে আপনার ধারণা হলো কোচরা বায়াসড, সেটা কিভাবে মাথায় আসলো বলেন তো, একদম সত্য বলবেন। না, পোস্টটা বায়াস সেটা হচ্ছে আমাদের দলের সিলেকশনটা যখনই দেখা হয় তখনই আমরা দেখি। আর হচ্ছে কোচ তো সিলেকশন করে না টিম, অবশ্যই তাদের একটা ইমপ্যাক্ট আছে, আপনি এটা অস্বীকার করতে পারবেন না। ইমপ্যাক্ট থাকলে এই যে গাজী আশরাফ হোসেন লিপু সালাউদ্দিন সাহেব বলে দিলেন তাকে দলে নিতে হবে, তিনি নিবেন, তাহলে প্রধান নির্বাচক তিনি হয়েছেন কেন? বাংলাদেশে সব কিছুতে ইম্প্যাক্ট আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না, নো ডাউট। এখানে অস্বীকার করার কিছু নেই। আর টিমের ভিতরে যে ইনভায়রনমেন্টগুলো এখন লিকেজ হচ্ছেই, আপনি এটা অস্বীকার করতে পারবেন না, এটা লিকেজ হচ্ছে। আপনি যদি আপনি ধরেন আমি লিকেজ করছি, আমি এই মুহূর্তে বললাম যে টিমে অনেক সমস্যা আছে, যে লিটন দাসের সাথে চরম মারামারি শান্তর ক্যাপ্টেন্সি, টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলা বন্ধ। লাইক দেখেন আপনি তামিম এবং সাকিবের সময় যেটা হয়েছে, আমি বললাম ধরেন আপনি কিভাবে জানলেন যে এই ঘটনা সত্য? অবশ্যই ভিতর থেকে কেউ ফাঁস করছে, আপনি আমাকে বিশ্বাস করে ফেললেন, অমিত ভাই বলছে ঠিক না, ভিতর থেকে যদি কেউ বলে সেটা তো অবশ্যই বিশ্বাস করতে হবে। আপনি কিভাবে জানলেন আমাকে কেউ ভিতর থেকে বলেছে? ওরকম আছে, সোর্স আছে। তামিদ ভাই, আমি মনে করি যে আসলে আপনি এটা অস্বীকার করতে পারবেন না। তামিদ ভাই, আমি দেলোয়ার ভাইয়ের সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। আসলে আমি মনে করি যে যারাই আছে তারা কিন্তু কেউ চায় না বাংলাদেশের ক্রিকেটের খারাপ হোক। দা প্রসেস, এটা নিয়ে প্রশ্ন করা যেতে পারে, কিভাবে হচ্ছে, অনেক কিছু নিয়ে প্রবলেম থাকতে পারে, আমাদের লুফল থাকতে পারে, কিন্তু কারোর ব্যক্তিগত ইন্টেনশন নিয়ে আমি বেশি একটা করি না, কারণ আমরা কেউ চাই না বাংলাদেশ ক্রিকেট ফেল করুক। সেটা গাজী আশরাফ লিপু সাহেব বলেন, কিংবা সালাউদ্দিন সাহেব বলেন, কিংবা ফিল সিমন্স বলেন, তারা সবাই চায় বাংলাদেশ, এবং বাংলাদেশের ক্রিকেটাররা ডেফিনেটলি তারাও চায় কিন্তু জিততে। এটা কিন্তু এমন না যে আমি গেলাম আমার হারার মানসিকতা নিয়েই মাঠে যাচ্ছি, ব্যাপারটা তা না। প্রবলেম হলো আমাদের প্রসেসটা নিয়ে। আপনি দেখেন আশেপাশে দেশগুলোর সাথেই কম্পেয়ার করেন, আমাদের এই যে ন্যাশনাল টিমের যে সার্কিট আছে, আমি 3টা কম্বিনেশন বললাম, তার মধ্যে আমাদের ওই যে ওয়ার্ল্ড কাপ জয়ী আন্ডার-19 ব্যাচের অলমোস্ট সবাই আছে, কোনো না কোনো ভাবে আসছে, সবাই আছে। আপনি এবার ইন্ডিয়াতে যান, আপনি হাতে কোনো 2-3 জন পাবেন। জয়সওয়ালকে তাদের অনেক সময় নিয়েছে, তারা 3-4 বছর। উন্মুক্ত তো আমেরিকায় চলে গেল বাধ্য হয়ে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, শ্রীলঙ্কাতে যান, 1-2টা এক্সাম্পল পাবেন, নট যে তাদের হোলিস্টিক জিনিসটা আন্ডার-19 থেকে আসে। দ্যাট মিনস আমাদের ডাইভার্সিফিকেশনের অভাব আছে। আপনি ইন্ডিয়াতে দেখেন, কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন, নাম শুনলে একটা ওজন, তাদের কথাবার্তা মনে হয় যে না, তাদের একটা বিরাট প্রভাব আছে। আপনি কি বলবেন যে খুলনা ক্রিকেটের একটা প্রভাব বাংলাদেশে আছে? আপনি কখনো দেখছেন যে না প্রিমিয়ার লিগ গুলোর আছে? না, প্রিমিয়ার লিগ তো আবাহনী মোহামেডান আছে। দেলার ভাই, আপনার কাছে আপনি কথা বলুন। আমরা কথা বলছিলাম দর্শকদের এই মনের কথা, যে বাংলাদেশি ক্রিকেটে সবসময় একজন ভিলেন থাকে, একজন খলনায়ক বানিয়ে রাখা হয়। চারপাশের পরিবেশটাই এমন একজন মানুষকে খলনায়ক বানিয়ে রাখে। কখনো মিনহাজুল আবেদিন নান্নু, কখনো চান্দিকা হাতুরুসিন, কখনো স্টিভ রোডস, কখনো বা ফারুক আহমেদ, যাই বলি না কেন, তিনি বা সেই মানুষটি, সেই ব্যক্তিটা চলে গেলেই সব ঠিকঠাক হয়ে যাবে। বিরতির আগে কথা বলছিলাম, দেলার ভাই আমাদের সঙ্গে আছেন, তিনি বলছিলেন যে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের খলনায়ক বা ভিলেন তিনি হচ্ছে সালাউদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন, যিনি কোচ। আমরা দেলার ভাইয়ের কাছে আসি। আপনি একজন খলনায়কের নাম বলতে ভুলে গেলেন, সেটা হচ্ছে গামিনী ডি সিলভা। ও, গামিনী ডি সিলভা, ওকে। তিনি চলে গেলেন, বাট চলে যাওয়ার পরেও আমরা কি দেখতে পাচ্ছি মিরপুরে? সে একই অবস্থা, কালো মাটি।
উইকেটে যা ইচ্ছে তাই অবস্থা, কেন যে আমরা ফ্ল্যাট উইকেট তৈরি করতেছি না একমাত্র আমাদের বিসিবি জানে। কেন যে ওনারা কোন ইন্টেনশন নিয়ে ক্রিকেটারদেরকে এরকম মানে ওয়ান কাইন্ড অফ আমরা যেটা বলি সোশ্যাল মিডিয়া দান খেত এরকম মাঠে কেন যে খেলাচ্ছে, আর বিসিবি এটা থেকে আলটিমেটলি কী অ্যাচিভ করতেছে, প্লেয়ারদের থেকে কী অ্যাচিভ করবেন আপনি, একমাত্র আমাদের বিসিবিতে যারা আছে কর্মকর্তা ওনারা জানেন। শুধু সভাপতি আসে বা বোর্ড কমিটি আসে বা কমিটি চেঞ্জ হয়, আমাদের আশা কেন এক সময় তো আপনারা আবার বলতেন পাপন হটাও ক্রিকেট বাদ দাও। এক্সাক্ট আমি ওটা বলতেছি, তখন তো হটলো। আমি এটাই বলতেছি আমাদের বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে ফারুক আহমেদ আসলো, ওনার কাছ থেকে অনেক এক্সপেকটেশন আসলো। এখন আমাদের ওয়ান অফ দ্য মানে যাকে নিয়ে আমাদের কোনো দ্বিমত ছিল না, আমিন ইসলাম বুলবুল আসলো, উনি ক্রিকেটটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করতেছে। বাট মিরপুর উইকেট নিয়ে কেন যেন ওরা কিছু করতেছে না এটা একমাত্র ওনারা নিশ্চয়ই জানে। করতেছেন, চাইলে আর উইকেট তো তুলে একটু ফেলা change যায় না, হওয়ার চেষ্টা একটা করতেছে, দেখা যাক ultimately এখন আপনি কোথায় যে আসে। পয়েন্টে এসেছিলেন, পয়েন্টে আসি আর কি। হ্যাঁ পয়েন্ট সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট এক এক সময় দেখবেন এক এক খলনায়ক আসেন। এখন আমাদের সালাউদ্দিন দেখবেন কুমিল্লা ভিক্টোরিয়ানকে যখন সালাউদ্দিন চ্যাম্পিয়ন করা ছিল, চার দিক থেকে কথা ছিল দেশীয় কোচকে কেন অ্যাড করা হচ্ছে না। এখন সালাউদ্দিনকে আলটিমেটলি নিয়ে আসা হলো, আলটিমেটলি কী হলো, কিছুই হলো না। আমাদের এখানে বেসিক্যালি আমার মতে দরকার যে ব্যাটিং কোচ একজন হাই প্রফেশনাল কোচ নিয়ে আসা দরকার। কোচ নিয়ে আসলে আই থিঙ্ক কিছু একটা ভালো হবে। আর আমাদের সারাউন্ডিং যে জিনিসগুলো আছে ক্রিকেট অবকাঠামো টোটালি চেঞ্জ করতে হবে। ভাই আমাদের একটু আগে বললো যে আপনি অবকাঠামোয় পড়ে যাই সালাউদ্দিনের, তার মানে সালাউদ্দিনের জায়গায় একজন বেস্ট ব্যাটিং কোচ নিয়ে আসলে আমাদের ব্যাটিংটা নিয়ে ভালো আসা হয়ে যাবে। উচিত। সালাউদ্দিন থেকে বেস্ট ব্যাটিং কোচ একজন ওয়ার্ল্ডের রিনোড ব্যাটিং কোচ একজন নিয়ে আসা উচিত। তাহলে ব্যাটসম্যানরা টেকনিক্যালি যে ভুলগুলো হচ্ছে, যে ইরোরগুলো হচ্ছে, আই থিঙ্ক এদিক দিয়ে বেটার হবে, সালাউদ্দিন থেকে মাছ বেটার হবে। ইসমাইল ভাই এর আগে অনেক বড় বড় বাংলাদেশি ব্যাটিং কোচ ছিলেন। আমরা গত 15-16 বছর 18 বছর অনেককে আমরা পূজনীয় বানিয়েছি নানা রকম করে, অর্জনের দিকে কিন্তু আমাদের ট্রাইনেশন আয়ারল্যান্ড সিরিজ ছাড়া কিছু নাই। বরং আমরা অনেককে অনেক বড় জায়গায় নিয়ে গেছি, তারা সেটা বিক্রি করে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, অনেক কিছু হয়েছেন, কিন্তু ওই দর্শকদের ইমোশন ব্যবহার করে সেটা হতে পেরেছে, কিন্তু ট্রফি দিতে পারেন না কিন্তু তারা, তাই তো? এই তাদের বেলায় একরকম আপনারা সিম্পেথি দেখিয়েছেন, এখন আর সেটা দেখানোর সময়ও নেই। আপনি বলছেন যুগ পরিবর্তন হয়ে গেছে। তো এই সালাউদ্দিনের বেলায় আপনি আসলে কি বলবেন? মানে তখন তো ছিল মানে হিজ বেস্ট কোচ, এমন না যে শুধু বিপিএল এ করেছে, আপনি ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগেও তাকে দেখেছি বেটার কোচ করছেন তিনি। আপনার কাছে কোনো অপশন আছে এর থেকে বেটার অপশন? জিনিস হচ্ছে কি, সালাউদ্দিন ভাইয়ের কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ইজ নট দ্যাট মাচ, Okay. নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি প্রত্যেকটা টিমের বাংলাদেশের বেস্ট ব্যাটিং কোচের নাম যদি বলি নীল ম্যাকেনজি। ওয়াই? বিকজ সে সাউথ আফ্রিকার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান ডে এবং টেস্ট ব্যাটসম্যান ছিল। তার ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে, সে বলারদেরকে হ্যান্ডেল করেছে, সে ড্রেসিং রুমের সিনারিও জানে, সে ম্যাচ সিনারিও জানে, টেস্ট ম্যাচে প্রথম 10 ওভার বল কিভাবে সুইং করবে, এখন উইকেট পড়েছে কিভাবে খেলতে হবে, টেকনিক্স গুলা যেগুলো যদি বলি কোন বলারকে কোন ভাবে খেলতে হবে। মনে আছে তার তামিমকে নিয়ে তার সাথে একটা কথা ছিল ওই সময়, রোল কি মানে ধীরে সুস্থে খেলো কি জানি। Exactly. খেলো একটু So, খেলো। আমি 2023 এর ওয়ার্ল্ড কাপেও এই যমুনা টেলিভিশনে একটা কথা বলেছিলাম, সালাউদ্দিন ইজ এ ভেরি গুড ফর একাডেমি কোচ। হ্যাঁ, সালাউদ্দিনকে আমি বলবো না যে এখন সালাউদ্দিন হাঁটাও দেশের ক্রিকেট চেঞ্জ হয়ে যাবে, ইটস নট পসিবল। আপনি এখন ব্র্যাড হজকে শন্টে 8 এর মাধ্যমে আনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে, ইজ এ গুড সাইন, বিকজ ব্র্যাড হজের যে এক্সপিরিয়েন্স বা এক্সপোজার আছে, হি ক্যান হেল্প প্লেয়ার্স টু আইডেন্টিফাই দেয়ার মিস্টেক্স, বাট মিস্টেক্সগুলো প্লেয়ারদেরই খেলতে হবে। কিন্তু সালাউদ্দিনের যে জিনিসটা হচ্ছে যে আমার কেন যেন মনে অনেক কিছু জিদের বসে, মানে একটা প্ল্যানই যে প্ল্যানটা থাকে এই প্ল্যানটাতেই আমাকে খেলাতে হবে ক্রিকেটারকে। যেরকম ওয়েস্ট ইন্ডিজের সাথে সেকেন্ড ওয়ানডেতে আমরা যে সুপার ওভার হারলাম, এখানে লেফট হ্যান্ড স্পিনার বল করতেছে স্লো লেফট আর্ম, এই জন্য আমাকে লেফট হ্যান্ডার খেলাতে হবে। মিডিয়া এরকমও আসছে যে শান্তকে আমি না খেলালে শান্ত মাইন্ড করবে। এই সিদ্ধান্তটা কি মোহাম্মদ সালাউদ্দিন নিয়েছে আপনার মনে হয়? He was a big influencer over there. Phil Simmons was standing এবং মেহেদি হাসান মিরাজ was solely talking to Salahuddin. Definitely that was a combined decision, but আমি যদি বলি 25% বা আমি যদি বলি 25% দায় কিন্তু সালাউদ্দিনের বর্তায়। সো আলটিমেটলি ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ এ ডিফারেন্ট বল গেম। এখানে সোহান ছিল, এখানে আমার ব্যাটসম্যানের মধ্যে রিশাদ ছিল, রিশাদকে আমি বাদই দিলাম, সোহান ছিল, সোহানকে আমরা ইউটিলাইজ করতে পারতাম। সৌম্য সরকার আউট হয়ে যাওয়ার পরে শান্ত যেটা করলো, সাইফকে আমরা নামালাম। সো হাইপে যদি ক্রিকেট হইতো তাহলে তো অনেক কিছুই হইতো। সো সালাউদ্দিনকে ডেফিনেটলি এখন আমার যেটা মনে হচ্ছে, আমাদের ওই যেটা ভাইয়া বললেন অবকাঠামো বা পাইপলাইনে, হি শুড গো ব্যাক টু দ্য মানে বেসিক। ডোমেস্টিকে না যাক, বিকেএসপি আছে, বিকেএসপিতে যাক, বিকেএসপি না হোক তার একটা একাডেমি আছে, একাডেমিতে যাক। বাট এইখানে আমাদের ইন্টারন্যাশনালি ওয়েতে আমি যদি বলি, আমাদের টেস্টের জন্য একজন স্পেশাল ব্যাটিং কনসালটেন্ট আনা দরকার। ব্র্যাড হজকে দে ডেফিনেটলি উইল গেট গুড কি বলবো রেজাল্ট ফ্রম T20 অ্যান্ড ODIs, বিকজ হজের কিন্তু টেস্টের এত এক্সপিরিয়েন্স নেই, বাট টেস্টের জন্য স্পেশালিস্ট আমাদের একজন আনা দরকার। বাট হ্যাঁ, ইটস হাই টাইম, বিকজ ওয়ার্ল্ড কাপের বেশি দূরে নেই, সালাউদ্দিনকে এখন আমাদের। ওকে, আপনার সাথে আমি আসছি, মানে আমি জানি সাজু ভাইয়ের একটা ভিন্ন মত আছে এখানে, কিন্তু এই সালাউদ্দিনের কাছে সাকিব ফেল করছে, সাকিব যাচ্ছে,
আমাদের সিনিয়র ক্রিকেটারকে আমরা দেখেছি যখনই তারা ফেল করছে সালাউদ্দিনের কাছে যাচ্ছেন সব ধরনের, এবং অনেক স্পিনারদেরকে দেখেছি যারা বিভিন্ন রকম পরীক্ষায় ফেল করছিলেন, তারা আইসিসি হচ্ছে, তারাও কিন্তু সালাউদ্দিনের কাছে কাজ করেছেন ডোমেস্টিকে। তো যে মানুষটা ডোমেস্টিকে এত প্রমাণ করেছেন, রেজাল্ট দিয়েছেন, সিনিয়র ক্রিকেটার তার প্রতি বিশ্বাস রাখছেন, আমরা যে সালাউদ্দিন স্যার বলি সেটাও যে সাকিব তামিম সবার থেকে এসছে, তার মানে সালাউদ্দিনও কি ওই ক্রিকেটারদের মতো ডোমেস্টিকে 1000 রান করছেন আর ইন্টারন্যাশনাল পাচ্ছেন না? আপনার তো তাই মনে হয়? আমার কাছে মনে হয় সালাউদ্দিন স্যার একটু একটা টেমপ্লেটে আটকে গেছে, যে টেমপ্লেটটা হয়তো সে মানে একটা মডার্ন ক্রিকেট আসলে ডে বাই ডে ইভলভ করছে, যে নতুন নতুন জিনিসগুলো লার্ন করা, সেই জায়গাটায় মনে হচ্ছে সামান্য হলেও ঘাটতি আছে। এই কারণে আমি বলবো না ঘাটতি আছে বলেই তো শিখবেন তিনি, সেই জন্য সহকারী আমি সালাউদ্দিন স্যার আমি কিন্তু বলিনি যে সে কাঠগড়ায় আছে, আমি কিন্তু একবারও বলিনি কথাটা। আমাদের কথা হলো সালাউদ্দিন স্যারের মতো, সালাউদ্দিন স্যার আছে, আরো অনেক দেশীয় কোচ আছে, স্পিনার সোহেল স্যার, গাজী সোহেল ভাই আছে, উনারা কিন্তু এখন তার একটা টেমপ্লেটে আছে, আমি মানতেছি, কিন্তু তাদেরকে তো একটা প্ল্যাটফর্ম দিতে হবে, তাদেরকে তো লার্ন করতে হবে। আমি মনে করি যে এই জায়গাটাই সালাউদ্দিন স্যারের সাথে যদি আরেকজন ব্যাটিং কনসালটেন্ট থাকতো, যে আসলে স্পেশালি মডার্ন ক্রিকেটের সাথে ইউজ টু, সেটা টিমের জন্য ভালো হতো। সালাউদ্দিন স্যার, আমি সালাউদ্দিন স্যারকে বাদ দিতে বলছি না, এটা একটা নতুন পয়েন্ট, উনি কিন্তু বাদ দিতে বলছেন না, উনি রেখে শেখানোর জন্য ডেফিনেটলি। মানে একটা সময় আমার কিন্তু দেশের একটা রিসোর্স গড়ে তুলতে হবে, আমরা কিন্তু চাইলেই কিন্তু একটা ভালো রিসোর্স পাই না, অনেক সময় আমরা অনেক সময় সাজু ভাই এখান থেকে মনে হয় যে চান্দিকে হাতে আজকে যে রিশাদকে খেলানো, রিশাদকে যিনি যেভাবে পিক করেছেন, আজকে নির্বাচকরা যদি বলেন যে আমরাই দিয়েছি, ব্যাপারটা তা না, রিশাদকে তিনি চেয়ে নিয়েছেন, ব্যাক করেছেন, আজকে তারা আপনার রেজাল্ট পাচ্ছেন। এমন একটা সময় হয় না যেন সাজু ভাই যে সালাউদ্দিনকে বাদ দিলাম, আবার একটা সময় আবার ফেরে না, ওই সময় অন্তত আমরা ফাইট করেছি, এখন তো আমাকে সালাউদ্দিন দরকার, এরকম মনে হতে পারে। অন্যভাবে যদি আমি একটা জিনিস বলি, দেখেন আমাদের ক্রিকেটের আসলে আমাদের যে ন্যাশনাল টিমটা আছে, সেটা আমি মনে করি যে আমাদের টিমের একটা লার্নিং এরিয়া, যেটা কোয়াইট আনফরচুনেট যে আমাদের ক্রিকেটাররা খেলা শেখে হলো ন্যাশনাল টিমে আসার পরে। এই জায়গাটা কিন্তু একটা বড় গ্যাপ। আমরা যত হাই প্রোফাইল কোচই আনি না কেন, যদি তার সেই বেসিক লার্নিংটা না থাকে ন্যাশনাল টিমে, সে একটা হাই প্রোফাইল কোচ উইল নট ডু ম্যাজিক, আমি এটুকু বলতে পারি। কিন্তু আমাদের যেই জায়গাটায় দরকার ছিল, আমরা এক বিকেএসপিতেই পড়ে আছি। আনফর্চুনেটলি আমাদের এখনও পাইপলাইনে বড় একটা অংশ বিকেএসপি, এবং সেই একটাই বিকেএসপি, জানি আরও বিকেএসপি আছে, বাট লজিক্যালি আমরা একটাই বিকেএসপি দেখি। আমার কাছে মনে হয় হাই প্রোফাইল কোচ দরকার হলো ইন বিটুইন, নট এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি দেখেন, মুশফিক দেখেন, তামিম ইকবাল দেখেন, মাহমুদুল্লাহ রিয়াদ দেখেন, দে অল স্ট্রাগলড ইন দ্য ইনিশিয়াল ফেজ। কারণ তারা জাতীয় দলে এসে শিখছে, তারা 10 বছর ধরে ব্যাটিং কিভাবে করতে হয়, কিভাবে খেলতে হয়, এটা শিখেছে, তারপরে গিয়ে পারফর্ম। এখন আর ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনাকে 10 বছর টাইম দিবে, এখন আর ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনাকে সে 10 বছর টাইম দিবে না। ইনফ্যাক্ট বাংলাদেশ বলে তারা 10 বছর পাইছিল, এটা যদি অন্য কোনো দল হতো সেই 10 বছরটা পাইতো না। কিন্তু যেটা ফ্যাক্ট হলো, স্টিল আমাদের দেশে ন্যাশনাল টিমে এসে আমাদের মনে করি যে বেসিকগুলো শেখে। সবাই বলে যে স্ট্রাইক রোটেট করে না কেন, আমি মনে করি স্ট্রাইক রোটেশন করাটা ওয়ান অফ দ্য টাফেস্ট টাস্ক ইন ক্রিকেট। আপনার একটা ব্যাটসম্যান গিয়ে আমি কিন্তু একটা স্লগিং করে ফেলতে পারি, এটা খুব ইজি। কিন্তু আপনি যদি বলেন যে ওকে প্রত্যেকটা বলে টাক করে একটা ছোট্ট করে সিঙ্গেল নিয়ে নেব, এই স্কিলটা কখনো আজহারউদ্দিনের মধ্যে সফট হ্যান্ডে খেলবো ইজি না। এই স্কিলটা ডেভেলপ করতে হবে ইন বিটুইন। আমার একটা ট্যালেন্ট থাকবে, সেটা 14, 15, 16 বছর থাকে, আর একটা ন্যাশনাল টিভিতে মাঝখানের যে সেটআপটা, সেটা খুবই লিমিটেড। সেটআপটা গুলোতে যদি সালাউদ্দিন এইচপি টিমে কোচ হতেন, এই টিমের কোচ হতেন, তারপর ন্যাশনাল টিমে আসতেন। দেলোয়ার ভাই বলতে চাচ্ছিলেন? আমি বলতে চাচ্ছি সাজু ভাই যেটা বললো যে আমাদের ক্রিকেটাররা তো ন্যাশনাল টিমে এসে শিখে, এখন কি আমাদের কোচরাও কি ন্যাশনাল টিমে এসে শিখবে? সালাউদ্দিন স্যারের কথা যেটা বললো, সালাউদ্দিন স্যার কি ন্যাশনাল টিমে এসে শিখবে যে কিভাবে কোচিং করতে হবে? বাংলাদেশের ক্রিকেটে এখনকার খলনায়কের নিয়ে কথা বলছিলাম, খলনায়ক অনেক হয়েছেন, কেউ তো বলছেন সালাউদ্দিন, জাকের আলী, এই খলনায়ক চলে গেলে কি বাংলাদেশের ক্রিকেটে পরিবর্তন হবে কিনা, আমরা সেটাও কথা বলছিলাম। একটা কথা পরিষ্কার, অবকাঠামো পরিবর্তন করতে হবে, সেটার মেইন হচ্ছে উইকেট পরিবর্তন করতে হবে। উইকেটগুলো যদি অন্তত 10-15টা উইকেট বাংলাদেশে তৈরি করে ফেলা যায়, ভালো উইকেট, ট্রু উইকেট। এবং সবথেকে বড় কথা সাজু ভাই যেটা হচ্ছে যে আপনিও বলছিলেন যে সাপোর্ট দিতে হবে একটা সময় পর্যন্ত, তাই তো? আমি স্ট্রংলি এটা বিলিভ করি অমিত ভাই, কারণ আমি মনে করি যে প্রত্যেকটা দলের, প্রত্যেকটা দেশেরই এই ফেজ যায়।
দেলার ভাই অবশ্যই দ্বিমত করছিল, তারা বলছিল আমাদের আগেও তো কোনো অর্জন নাই, শ্রীলঙ্কা তো আগে অন্তত অর্জন ছিল, তাই জন্য তারা ব্যাক করতে পারছে। বাট আমাদের ক্রিকেট সংস্কৃতি কিন্তু পাকিস্তান শ্রীলঙ্কার চাইতেও দুর্বল। সো ডেফিনেটলি আমরা আগের স্টেজে অর্জন করতে পারিনি, সেই গল্প ইতিহাস। এখন আমাদের নতুন একটা প্রজন্ম খেলছে, কিছু ছোটোখাটো ব্যাপার আছে যেগুলো আমাদের অপছন্দের, যেগুলো দর্শকদের অপছন্দের, সেগুলো টিউনিং করতে হবে। এবং আমি বিলিভ করি যে একটা এরা শেষ হয়েছে, একটা যুগ শেষ হয়েছে, যে এখন নতুন যুগের নতুন ছেলেরা তারা খেলছে। একটু সময় তাদেরকে দিতে হবে। আমরা যদি খেলাটাকে মানে অনেক সময় তো আমরা বলি যে বাংলাদেশে খেলা দেখা হার্ট অ্যাটাক হওয়ার মতনই ব্যাপার, আমরা যদি দরকার হলে কিছুদিন খেলাও না দেখি, কিন্তু অযথা তাদেরকে আমরা ব্যাশিং না করি, তাদেরকে আমরা সোশ্যাল মিডিয়াতে না করি, তাদেরকে আমি মনে করি যে 2টা বছর সময় দিলে শ্রীলঙ্কা টুক অলমোস্ট 5 ইয়ার্স তারা কিন্তু আজকে সেটা আসতে, আপনি যদি সাঙ্গা জয়াবর্ধনের কথা চিন্তা করেন। সো আমরা কিন্তু খুব অতি তাড়াতাড়ি মনে হয় খুব বেশি নেগেটিভ কনক্লুশনে পৌঁছে যাচ্ছি। একটু সময় দেওয়া উচিত। আমি বিলিভ করি যে দিস টিম উইল গেট ব্যাক। হয়তো আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন না হলেও আমরা যে 6-7-এর মতো। দেলার ভাই সবসময় অ্যাটাকিং মুডে আছেন আর কি, মানে 2টা বছর মানে আপনি সময় তো দিতে চান, এরকম কি এখনো আরো কি দিবেন কিনা আর 2টা বছর দেখার জন্য? এছাড়া তো উপায় নেই আমাদের, সময় দেওয়া ছাড়া উপায় আছে? টোটালি নিরুপায়, আমরা সময় দিতে হবে। তবে আপনি সময় দেন, যাই দেন, ক্রিকেট নিয়ে যদি আপনি মাস্টার প্ল্যান না করেন, আলটিমেটলি 2 বছর পরেও কিছু হবে না। এখানে তো বুলবুল ভাইয়ের কথাই বললাম, 19 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে এসেছেন। আপনি দেখেন বুলবুল ভাই যেটা করে আসছে, বুলবুল ভাইয়ের কাছেই তো আমাদের এক্সপেকটেশনটা বেশি। উনি যখন বিসিবির প্রেসিডেন্ট হয়েছে নির্বাচনের আগে, তখন আপনি দেখছেন উনি সারা বাংলাদেশে গিয়ে গিয়ে ক্রিকেটগুলো চালু করতেছে। আমরা চাচ্ছি বুলবুল ভাই থেকে সেটাই, যে অ্যাটলিস্ট জেলা পর্যায়ের ক্রিকেটগুলো চালু হোক, কয়েকটা ভালো পিচ তৈরি হোক, ফ্ল্যাট উইকেট তৈরি হোক, ক্রিকেটাররা ভালো মতো ক্রিকেট খেলুক। ক্রিকেটটা ঢাকা কেন্দ্রিক না করে পুরো বাংলাদেশে যদি ক্রিকেটটা আপনি ছড়িয়ে দিতে পারেন, তাহলে আমাদের ক্রিকেটের ফাউন্ডেশনটা ঠিক হবে। এই ফাউন্ডেশনটা যতদিন পর্যন্ত না ঠিক হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে ক্রিকেটটা একটা সেট আপে যাবে না। এবং এটা আপনার যেই হোক, যিনি প্রেসিডেন্ট হোক, বুলবুল ভাইয়ের কাছে আমাদের আশাটা বেশি, বিকজ যেহেতু আগে হয় নাই। বুলবুল ভাইয়ের এখানে চাওয়া পাওয়ার কিছুই নেই। আগের প্রেসিডেন্টের কথা আমরা বলতে পারি, বা এর আগে জানিয়েছিল, তা ওনাদের কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, ওনাদের কিছু এক্সপেকটেশন থাকতে পারে, কিন্তু বুলবুল ভাই তো এখানে কিছুই নেই। উনি এটা ছেড়ে চলে যাবে আবার। তো বুলবুল ভাই যাতে এই জিনিসগুলো করে, যাতে দেশের ক্রিকেটটা পুরো বাংলাদেশে ছড়িয়ে দেয়, দেশের ক্রিকেটের ফাউন্ডেশনটা যাতে ঠিক হয়। যদি আপনি ফাউন্ডেশনটা ঠিক করতে পারেন, আপনি বিলিভ অর নট, আপনি দেখেন আজ থেকে 5 বছর 7 বছর পর দেশের ক্রিকেটটা কোথায় যায়। একটা পয়েন্ট বলতে চাচ্ছিলাম যে আসলে আমি মনে করি যে বুলবুল ভাইকে একনায়ক হইতে হবে, একনায়ক হইতে হবে। আমি দেখছি যে বুলবুল ভাই ডিড ভেরি গুড থিংস উইথ আফগানিস্তান অ্যান্ড ডিফারেন্ট কান্ট্রিজ, তাই না? সো বুলবুল ভাই তার যে কোয়ালিটি আছে, তার যে ভালো ইন্টেনশন আছে, সেগুলো কিন্তু অন্যান্য দেশের ডেভেলপমেন্টে আমরা দেখছি। সো এই বাংলাদেশের পরিস্থিতিতে আসলে একনায়ক ছাড়া মানে ক্ষমতা জোরপূর্বক কিছু করা, কারণ সবার মত নিতে গেলেই বুলবুল ভাই ফেসে যাবে। আমি স্টিল মনে করি যে বুলবুল ভাইকে একনায়ক হইতে হবে, তাহলে আমি বেটার কিছু আশা করি। একনায়কতন্ত্রই আসলে আমাদের ক্রিকেট বোর্ডের জন্য বেটার অপশন। ক্রিকেটটা যদি আপনি একটু আগে যেটা বললেন যে ডিসেন্ট্রালাইজ করে দেন, আপনি দেখেন 7-8 বছর পর ইন্ডিয়ান ক্রিকেটটা আজকে কোথায় দেখেন। 1 বছর এটা হয়েছে, 2 বছর এটা হয়েছে, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলগুলো দেখেন, যে রাজ্যভিত্তিক যে ক্রিকেটগুলো ট্রিমেন্ডাস, তাদের একজন পারফর্মার কি 10টা ম্যাচ 20টা ম্যাচ ভালো খেলে জাতীয় দলে আসছে? আপনি দেখাতে পারবেন না। অনেক বছর ক্রিকেট খেলছে, ক্রিকেটের কোয়ালিটি এরকম। আপনি দেখবেন অনূর্ধ্ব-19 নিয়ে রাহুল দ্রাবিড় যে কাজটা করছে, ট্রিমেন্ডাস। আমাদের এরকম কাজ হয় না, প্ল্যান হয় না, আমাদের কোনো প্ল্যান নাই। প্ল্যান কি? এই জোড়া তালি দিয়ে ক্রিকেট চলতেছে, আজকে এই খেলবে, কালকে ও খেলবে, একে বাইর করবে, একে এভাবে ক্রিকেট চলে না ভাই। ইসমাইল ভাই, অপশন 2টা। একটা হচ্ছে আপনি যদি রেজাল্ট চান, হাতুরু সিং এর মতো একজন কারবার নিয়ে আসেন, স্ট্র্যাটেজি করে নিয়ে আসেন। আমি বলছি আপনি যদি রেজাল্ট চান, সময় না দিতে চান, হাতুরু সিং অ্যান্টিবায়োটিক নিয়ে আসেন, কড়া হেডমাস্টার নিয়ে আসেন, যা প্লেয়ার আছে টিম ওয়াইজ করে একটা রেজাল্ট নিয়ে আসবে। ওটা যদি আপনি হ্যাপি থাকতে চান, এটা আপনি করতে পারেন। বাট এটা কিন্তু আলটিমেটাম যেটা হবে, শর্ট টাইমে ভালো ফল কিন্তু কখনোই আসে না, মানে গুড থিংস টেক্স টাইম। সো আমার কথা হচ্ছে যে সময় আমরা দিব, ডেফিনেটলি দেওয়া উচিত। এই শান্তকেও আমাদের সময় দেওয়া উচিত, বিকজ টেস্ট ক্রিকেট ইজ এ ডিফারেন্ট বল গেম। এটা বোঝার সেন্স আমাদের থাকতে হবে। টেস্ট ক্রিকেট নিয়ে কথা বলার আগে যেরকম আমি ক্রিকেট ভক্ত, বা টেস্ট ক্রিকেটের অনেক জিনিসই অনেক হাই থটের, এই জিনিসগুলো বোঝা উচিত, বুঝে কথা বলা উচিত। টেস্ট ক্রিকেটের দলটাকে আমাদের সময় দেওয়া উচিত। টেস্ট ক্রিকেটটাকে আমাদের 4 দিনের ম্যাচ, যেটা আমাদের খেলাতে হবে প্লেয়ারদেরকে, এটা আমি ম্যানস ওমেন্স বোথ কথাই বলছি। আমাদের উইকেট যেটা বললেন, ডেফিনেটলি উইকেট ভালো রাখতে হবে। পাকিস্তান ক্রিকেট যত খারাপই খেলুক, কিন্তু পাকিস্তান ক্রিকেট আপনি দেখেন, ওদের পিএসএল বলি বা ওদের যে ওয়ানডে ম্যাচগুলো হয় 350-এর উপরে পাটা, মানে একদম এই উইকেটে খেলে, কিন্তু স্পোর্টি উইকেটে খেলা খেলে। ইন্ডিয়াও কিন্তু এখন স্পোর্টি উইকেট গেছে। টেস্ট ম্যাচ বাদে আমরা স্পিড ওরকম দেখি না। সো
কথা হচ্ছে যে প্ল্যানটা, মাস্টার প্ল্যান ইজ ডেফিনেটলি গুড থিং, বাট উই নিড সামওয়ান হু ক্যান এক্সিকিউট ইট। বুলবুল ভাই তো সেই প্ল্যানটা করছে, আপনাকে তো সময় দিতে হবে তাহলে। সময় দিব, এক্সিকিউশনও বুলবুল ভাইকে একজনকে দিতে হবে যে আসলে এটা এক্সিকিউট করতে পারবে। আপনি প্ল্যান যত ভালোই করেন না কেন, আপনার এক্সিকিউশন যদি না হয়, ইউ ওন্ট গেট নাথিং। সো আলটিমেটলি বুলবুল ভাইয়ের নাম খারাপ হবে। সো হি নোজ থিংস, হি আন্ডারস্ট্যান্ডস থিংস, বাট ওনার যে থট প্রসেস, ওনার যে নলেজ, এই নলেজ ডেভেলপতে একজন লোক লাগবে যে আসলে তাকে হেল্প করতে পারবে। সো ডেফিনেটলি সময় দেওয়া আমাদের ঠিক আছে, বাট আমাদের মেইন টার্গেট এবার যেটা আমরা না বলি 2027 যে আমাদের টার্গেট পরের বিশ্বকাপ, বিকজ এই প্লেয়াররা যারা আছে যদি রেজাল্ট কিছু চাই, সেমিফাইনাল যায় আর কোয়ার্টার ফাইনাল যায়, বাট এদেরকে নিয়ে কিন্তু আমাদের সপ্ত কেন সাকিব, তামিম, মুশফিক, রিয়াদরা তো আপনাদেরকে সেখানে নিতে পারেন, এরা কেন নেবেন? আপনি অনেকগুলো ম্যাচে কিন্তু ওয়ার্ল্ড কাপে দেখেছেন 2019-এ রোহিত শর্মা নো বল আলিমদার দিল, ওই ম্যাচটা কিন্তু ওখানে ঘুরে যেত নাম্বার মানে 1। আমরা এই ডিবেটে না, আপনি সাকিব তামিমের একা দোষ দিতে লাভ নেই। সাকিব তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ যে সময় ছিল, আপনি টিমের ব্যালেন্স দেখছেন ওই সময় মাস্ট বেটার খেলছে। আপনি ওনাদেরকে দোষ দিচ্ছেন, বেটার খেলছে। আপনি তো রেজাল্ট চাচ্ছেন, কিন্তু আমি তো আমার তো এখন বেটারই খেলতেছে না, আপনার টিমের ব্যালেন্সই তো নাই এখন। টিমের ভিতর কোনো কম্বিনেশন আছে? এই সাকিব আল হাসান আফগানিস্তানের সঙ্গে যে দেরাদুনে 3-0 হোয়াইট ওয়াশে এসেছিল এই আফগানিস্তানের বিপক্ষে, তখন তো আফগানিস্তান এত বেটার টিম ছিল না, এখন আরো বেশি শক্তিশালী। সেই আফগানিস্তানের মধ্যে 3-0 হোয়াইট ওয়াশ করে আসছে টি-20-তে। এখন কি করতেছেন? আমরা তো হোয়াইট ওয়াশ করে আসছি টি-20-তে। এখন কি করতেছে? সাকিব তামিম, মাশরাফিকে আপনি ব্লেম দিচ্ছেন তো। সাকিব তামিম, মাশরাফির না, blame করছি না না। না, সাকিব তামিম, মাশরাফির আমলে বাংলাদেশ টিম বেটার খেলছে, এতটুকু আমি আপনাকে বলতে পারি। আপনি অ্যানালাইসিস করে দেখেন এখনকার থেকে। টিমের ভিতরে ব্যালেন্স ছিল, যে যা কিছু অর্জন ছিল সাকিব তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, এটা আমি একমত। একটা লিডারশিপ ছিল, একটা লিডারশিপ ছিল। আপনি bonding ছিল। মাশরাফিকে টোটালি ইগনোর করতে পারেন না। মাশরাফি টিমটাকে টিম ওয়াইজ করে রেখেছে। রেজাল্টের সাকিব তামিম, মাশরাফি, মাহমুদুল্লাহ রিয়াদ ওনাদের মতো ব্যাকআপ প্লেয়ার আপনি তৈরি করতে পারেন না এখন পর্যন্ত। আমরা ব্যাকআপ প্লেয়ার তৈরি করতে পারি এখনো নাকি পারেন ব্যাকআপ নাই। প্লেয়ারকে আমরা কিন্তু সুযোগ team-wise দেইনি? Question যত হচ্ছে কিছু এটা। অর্জন আপনি দেখবেন ওদের সময়ের উনি অর্জন। বলছেন না, সুযোগ দেয়নি। আপনি কি অর্জন। ব্যাকআপ প্লেয়ার তৈরি করতে পারেননি নাকি সুযোগ দেননি? মাশরাফি পারেন যাওয়ার নাই। পর তো পেস বোলিং অ্যাটাক আপনি ভালো ব্যাকআপ হয়েছে। প্লেয়ার তৈরি করতে পারেন না। মাশরাফি যাওয়ার পর কি করছেন আপনি? পেস বোলিং অ্যাটাক আপনি ভালো দেখেন, হয়েছে। আপনি দেখেন মাশরাফি যাওয়ার পর আপনি ওইরকম ব্যাকআপ প্লেয়ার তৈরি করতে পারছেন? আপনি মাহমুদুল্লাহ রিয়াদকে টিম থেকে যেভাবে বাইর করে দিয়েছেন, পারছেন? পারেন নাই। মুশফিক রহিমের মতো মিডল অর্ডার তৈরি করতে পারছেন? পারেন নাই তো। না, আমি মনে করি যে ডেফিনেটলি আপনি যখন নাম্বারে গেমে যাবেন তখন দেখবেন যে বর্তমান টিমের রেজাল্ট একটু হলেও আগের টিমের চেয়ে কিন্তু মুশফিক, মাশফিক রাবি, সাকিবরা কি এই ডোমেস্টিক সিস্টেমই তো তৈরি হয়েছে, তাই না, তো? আমি জাস্ট একটু যেটা বলতেছিলাম যে যেভাবে তারা টিমটাকে পেয়েছিল, মাশরাফি বলেন, মুশফিক, সাকিব বলেন, আপনি সেই আইএসএল এর পরে কিন্তু তারা কিন্তু এই টিমটাকে ধরছিল। সো তারা কিন্তু একটা টিমকে বিল্ড করছিল এবং তাদের মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটি ওকে, আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ তিনজনকে। আমরা যেভাবে সাপোর্ট করেছেন, আমরা জানি যত কষ্ট থাকে, আপনারা চিটাগাঙে গেছেন, খেলা দেখছেন, আবার এসেছেন এখানে শো করছেন। এই যে ভালোবাসা ক্রিকেটের প্রতি, সেটা নিশ্চয়ই থাকবে আপনাদের সামনেও থাকবে। ভালো থাকবে, আবার কথা হবে নিশ্চয়ই। ভালো সময় কথা বলতে চাই আরেকটা, এখন তো খারাপ সময় যাচ্ছে। বাংলাদেশের ভালো সময় আবার এসে যমুনাতে যাতে কথা বলতে পারি। একটাই কথা, পাশে আছি, পাশে থাকবো বাংলাদেশ সব সময়। দর্শক, এইটাই কথা যে তারা কথা দিয়ে গেলেন। দর্শকরাও বলছেন যে তারা পাশে থাকতে চান বাংলাদেশের ক্রিকেটে, শান্ত, মিরাজ, লিটনদের পাশে থাকতে চান, আমিনুল ইসলাম বুলবুলদের পাশে থাকতে চান। এখন তারা যেন সেই পাশে থাকার সম্মানটা দেখান। ভালো থাকবেন।